আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং রবীন্দ্র জয়ন্তী উৎসব এবার বোধহয় একটু ফিকে হয়ে গেছে, কারণ এত দ্রুত একটা পরিবর্তন হয়ে যাবে সেটা কেউ ভাবতে পারেনি। তবু পাড়ায় পাড়ায় হয়তো হবে। তবু কবির উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধার যে জায়গাটি রয়েছে সেটা কিন্তু এনকে ডিজিটালের পক্ষ থেকে আমি প্রণাম জানাই রবীন্দ্রনাথ ঠাকুরকে। একই সাথে কনগ্রাচুলেশন জানাই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। আর কয়েক ঘন্টার মধ্যে তিনি ওথ নিচ্ছেন এবং দিল্লি থেকে উপস্থিত হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তো ইতিমধ্যেই এসেছেন, আরো তাবৎ তাবৎ নেতা ইত্যাদি। তো শুভেন্দু অধিকারীর ওথ নেওয়া বা এই বিষয়ে আলোচনা, পর্যালোচনা রাত্রিবেলা প্রবীর বিশ্বাসের অনুষ্ঠানে দেখবেন। কিন্তু আজকে যেটা করতে চাইছি দ্যাট ইজ সো ইন্টারেস্টিং এবং বেশ মজাদার, কারণ আপনারা দেখছেন তো পাল্টি ওপরে যেটা লেখা রয়েছে। এই পাল্টি ব্যাপারটা রাজনীতির ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং, এবং পাল্টি মারলেই একটা কিছু করা যায় এরকম একটা ধ্যান ধারণা, সেটা আজকে নয়, জওহরলাল নেহরুর আমলেও কিন্তু এই পাল্টানো ব্যাপারটা ছিল। তখন সিপিআই কখনো নেহরুকে সাপোর্ট করতো, কখনো পাল্টে যেত। আবার কখনো দেখা যেত যে তখন একটা পিএসপি বলে একটা পার্টি ছিল, প্রজা সোশ্যালিস্ট পার্টি, তো তারা অনেক সময় নেহরুকে সাপোর্ট করতো। তো ওগুলো ছিল সাপোর্ট নন সাপোর্টের ব্যাপার, কিন্তু নিজের ধান্দায় পাল্টি খাওয়ার যে কালচার সেটা কিন্তু অনেক পরে আসে, অনেক পরে, এবং সেটা কখনো কখনো খুব ভয়ঙ্কর হয়, কখনো কখনো বেশ মজাদার লাগে। তো এটার অভিজ্ঞতা আমার এত বেশি যে এটা নিয়ে কিন্তু আজকে প্রশ্নের পাঞ্চ। আজকের অনুষ্ঠানে এমন কিছু কথা বলবো যে কথাগুলো একেবারেই আপনাদের কাছে ভয়ঙ্কর নতুন মনে হবে, এবং তথ্য ছাড়া আমি কথা বলবো না, কিন্তু তথ্যটা কোত্থেকে পেয়েছি সেটা আপনাদের বলবো না। কারণ একটি রাজনৈতিক দল হাত বদল হতেই পারে, যে একটি রাজনৈতিক দলের থেকে আরেকটি রাজনৈতিক দলের হস্তান্তর হতেই পারে, তাই নিয়ে তর্ক বিতর্ক, এসআইআর, হিন্দু মুসলমান ইত্যাদি ইত্যাদি। ও বাই দ্য ওয়ে, আমি প্রত্যেককে নমস্কার জানাই এবং আদাব জানাই আজকের এই অনুষ্ঠানে। আসসালাম আলাইকুম। তো সেইটা নিয়ে তো আলোচনা পর্যালোচনা থাকতেই পারে, কিন্তু এই যে পাল্টি মারার যে গল্পটা, যে একটা দল থেকে আরেকটা দলে চলে যাওয়া, সেইটা কিন্তু আগে জল ভাতের মতন ছিল, এবং এটাকে নিয়ে খুব মজাদার সমস্ত কথা বলা হতো পার্লামেন্টে এবং বিধানসভাগুলোতেও। এবং আপনারা ভাবতে পারবেন না, এই যে নর্থ ইস্টার্ন সেক্টর যেগুলো রয়েছে, এই ধরুন আপনার মণিপুর ফণিপুর ইত্যাদি ইত্যাদি জায়গা, যখন যে গভর্নমেন্টে আসতো তাদের দলটা পুরো পাল্টে গিয়ে, মানে ধরুন একটা চলছে একটা জনতা পার্টির সরকার সেখানে চলছে, জনতা পার্টি 77-এ যখন ক্ষমতায় আসে সবাই জনতা পার্টি হয়ে গেল। আবার যে কংগ্রেস, ইন্দিরা গান্ধী ক্ষমতায় এলো 1980-তে, সবাই কংগ্রেস হয়ে গেল। মানে এই দিকটায় কিন্তু এরকম রাজনৈতিক ব্যাপারটা বা ছিল না। আজকেও যে খুব একটা শক্তপোক্ত তেমন নয়, কিন্তু সেগুলো সব ছোট্ট ছোট্ট রাজ্যে, খুব ছোট ছোট রাজ্যে। গোয়াতেও এই কালচারটা খুব ছিল। কিন্তু আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে আগে কিন্তু একজন যদি ইচ্ছা করতো, মানে আমি বলছি যে রাজীব গান্ধীর জমানার আগে, ইন্দিরা গান্ধীর জমানার সময়, কেউ যদি ইচ্ছা করতো সঙ্গে সঙ্গে দল ছেড়ে আরেকটা দলে যেতে পারতো, তার কোনো বাধা নিষেধ ইত্যাদি ইত্যাদি ছিল না। এবার তারা যে দল পাল্টাতো সবসময় যে লোভে পড়ে বা ক্ষমতার জন্য তেমন নয়, অনেক সময় তারা দল পাল্টাতো কিন্তু ক্ষোভে। এখন ক্ষোভের ব্যাপারটার তো একটা লজিক থাকবে যে রাগটা কেন হলো বা কি বৃত্তান্ত। তো এটা মানে সাংঘাতিক রকম ভাবে দল পাল্টাপাল্টি বা পাল্টিবাজি, এটা আমি যখন ধরুন ওই 7, 8, 9 এই টাইমটাতে, তখন নকশাল আন্দোলন চলছে 70 দশকের গোড়ায়, মানে তাণ্ডব, স্কুলে পরীক্ষা বন্ধ। তো সেই সময়টা সিদ্ধার্থ শঙ্কর রায়, মানে 71-এ সিদ্ধার্থ শঙ্কর রায় কেন্দ্রে মন্ত্রী হলেন, এবং তখন লোকসভা নির্বাচনটা হলো, সুষ্ঠুভাবেই হলো, কংগ্রেস বিশাল আসন পেল,
এবং ইন্দিরা গান্ধীর ক্যাবিনেটে সিদ্ধার্থ রায়কে শিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গ বিষয়ক দপ্তর দেওয়া হলো। এবং ইন্দিরা গান্ধী স্ট্রেট বললেন যে তোমার একটা কাজই আছে মানু, সেটা হচ্ছে তুমি গিয়ে পশ্চিমবঙ্গটাকে টাইট করে দাও, যে অবস্থায় আছে সরিয়ে বা কিভাবে কি করবে তোমার যথেষ্ট বুদ্ধি আছে। মোটের উপর আমি পিসফুল ওয়েস্ট বেঙ্গল দেখতে চাই, এসব নকশাল ফকশাল হাটাও, নকশাল সিপিএম যা আছে। তখন সিপিএম এর সঙ্গে ইন্দিরা গান্ধীর সম্পর্ক মানে ভীষণ খারাপ, একমাত্র সিপিআই তার পাশে ছিল। তা মানুদা এলেন, মানে সিদ্ধার্থ রায় এলেন, আসার পর তিনি পুলিশটাকে কবজা করলেন, তখন রাষ্ট্রপতি শাসন চলছে পার্টিকুলার দ্যাট টাইম। এবং আপনাদের বলি যে আমার এখনো এক্স্যাক্টলি মনে নেই, তবে সম্ভবত শীতকালে নির্বাচনটা হয়েছিল 72-এ, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। তো এই সময়টাতে আমরা দেখলাম যে পুলিশ খুব অ্যাক্টিভ হয়ে গেল, বিশেষ করে দেবীরাই টেবিরাইয়ের মতন পুলিশরা মানে গুলি করে মেরে ঠান্ডা করে চৌচির করে দিল। তাতে করে নকশাল ধ্বংস হয়ে গেল, জেলে ঢুকলো, তারপরে তাদের কি অবস্থা হলো সেটা তো আপনারা অনেকেই জানেন, নতুন করে বলার কিছু নেই। সিপিএম কিন্তু দেখলো মহাবিপদ, কারণ তারা সিদ্ধার্থ শঙ্কর রায়কে বিষবৎ ঘৃণা করত, আজও করে। এবং সিপিএম এর জ্যোতিবাবুকে একমাত্র দেখা গিয়েছিল যে তিনি যেহেতু সিদ্ধার্থ রায়ের বন্ধু ছিলেন, তিনি সিকিউরিটি নিয়ে নিলেন এবং তিনি সিকিউরিটি নিয়ে মোটামুটি সিদ্ধার্থ রায়ের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে কোনো একটা জায়গায় রয়ে গেলেন। বাকিরা মানে বিভৎস অবস্থা, নির্বাচন আসছে তার আগে মেরে ধরে থ্রেট করে এলাকা পার করে ছেড়ে দেওয়া হল সমস্ত। আজকে যেটা শুনছেন টুনছেন আর কি, তার থেকে ভয়াবহ অবস্থা ছিল। মানে কত লোক যে মরে গিয়েছিল, কত লোকের যে মুখ পিঠ ইত্যাদি ফাটিয়ে দেওয়া হয়েছিল, এবং বিভৎস অবস্থা, এবং পুলিশের পুরোপুরি সাপোর্ট নিয়ে। এবং তারপরে 72-এ নির্বাচন হলো, এবং নির্বাচনটা হওয়ার ঠিক প্রাক মুহূর্তে, বলছি সেটা পরে, আগে নির্বাচনটা শুনে নি। নির্বাচন হলো মানে সমস্ত বুথ টুথ দখল করে সিপিএম কে ঢুকতে দেওয়া হলো না। কিছু জায়গায় উত্তরবঙ্গ কয়েকটি জায়গাতে নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। আমাদের এই যাদবপুরে বোধহয় নির্বাচনটা হয়েছিল, যাদবপুরে বোধহয় করাতে পেরেছিল সিপিএম, এবং সেখান থেকে সিপিএম এর লোকই জিতেছিল। তারপরে দেখা গেল যেটা, যে সিপিএম ওই 40-50টি আসন পেয়েছে, বাকি সিপিআই কিছু পেয়েছে, আর কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় গেলেন। এবং ক্ষমতায় যাওয়ার পর ধরপাকড় ইত্যাদি ইত্যাদি আস্তে আস্তে বন্ধ হলো, কিন্তু বন্ধ হলো একটা স্ট্রিক্ট ম্যান্ডেট দিয়ে দেওয়া হলো কংগ্রেসের পক্ষ থেকে যে কেউ পাড়ায় ঢুকবে না, যারা যারা সিপিএম করেছে। এবার বলি আসল কথা, সিপিএম যারা করেছে তারা পাড়ায় ঢুকবে না, কিন্তু সিপিএম করেও যদি কংগ্রেস করো তাহলে পাড়ায় ঢুকতে পারবে। এই যে নির্বুদ্ধিতার একটা ব্যাপার হয়েছিল, তখন কংগ্রেস দুটো গোষ্ঠী মূলত ছিল একেবারে একে অপরের, মানে সিপিএম কংগ্রেসের থেকেও মারাত্মক ধরনের ঝঞ্ঝাট ছিল। সেটা হচ্ছে একটা শতঘোষ বা প্রফুল্লকান্তি ঘোষ, তিনি থাকতেন এই বাগবাজারে, যুগান্তর পত্রিকার মালিকের ভাইপো বা ভাই এই গোছের কিছু ছিল, কিন্তু অসম্ভব ক্ষমতাবান। এবং আরেকটা ছিল সুব্রত মুখার্জির গ্রুপ, মানে প্রিয়রঞ্জন গ্রুপ ঠিক না, প্রিয়রঞ্জন তো কেন্দ্রে তখন সাংসদ এবং সর্বভারতীয় যুব কংগ্রেসের প্রেসিডেন্টও বটে, ইন্দিরা গান্ধীর অত্যন্ত আদরের। সুব্রত এদিকে দেখত, এবং সুব্রত মুখার্জি যখন মন্ত্রী হলেন 72-তে, তখন তার বয়স কত হয়, 26, 27, 28, বাচ্চা ছেলে। কিন্তু বিরাট তার গোষ্ঠী ছিল, বিশাল। আবার শতঘোষেরও বিরাট গোষ্ঠী ছিল। সুব্রতর গোষ্ঠীতে যারা ছিলেন তারা যথাক্রমে সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি। এরা, মমতা বন্দ্যোপাধ্যায় তখন কোথায়, স্কুলে পড়ে টরে, বা হয়তো সবে কলেজে গেছেন টেছেন। কিন্তু তার সঙ্গে এরা সব আজকের এই তাপস রায়, এরা সব পলিটিক্সে সবে এসছেন টেসছেন, কলেজে যাচ্ছেন টাচ্ছেন। আরেকটি গ্রুপ যেটা শতঘোষের গ্রুপ, তার মধ্যে ছিল সোমেন মিত্র, এই মানস ভুইয়া টুইয়া, এরা সবাই মিলে একটা গ্রুপ ছিল। তো এই দুই গ্রুপের মধ্যে কলকাতা শহরে বোমাবাজি হতো বিস্তর, মানে এক গ্রুপ আরেক গ্রুপকে উড়িয়ে দিচ্ছে। তখন দুটো কালী পুজো হতো, একটা সোমেন মিত্রের কালী পুজো, আরেকটা হচ্ছে ফাটাকেষ্টর কালী পুজো। ফাটাকেষ্টর কালী পুজো স্পন্সর মানে পেছনে ছিলেন, মূল মদতদাতা ছিলেন সুব্রত মুখার্জি, এবং সেই পুজো উদ্বোধন করতে আসতেন প্রত্যেক বছর সিদ্ধার্থ শঙ্কর রায়। এই একটা পুজোই উদ্বোধন করতেন, সেটা এই পুজোটা, ফাটাকেষ্টর পুজো। তো তখন যেটা হলো, তখন এই দুই গোষ্ঠীর মধ্যে যখন গন্ডগোলটা লাগলো, তখন গুন্ডার সমস্যা হয়ে গেল, মানে গুন্ডা বাহিনী তখন খুব কমে গেল। মানে গুন্ডা তো চাই,
মানে এগুলো চালাতে গেলে তো গুন্ডা বাহিনী, রাউডি বাহিনী, যারা ভালো বোমা টোমা মারতে পারে, এই ধরনের লোকের দরকার। সিপিএম নিখুঁত ভাবে তাদের দলের একেবারে ওচা মালেদের ঢুকিয়ে দিল কংগ্রেসের মধ্যে। আমি নিজে দেখেছি। কি বলছেন? 72 তো অনেকটাই বড় হয়ে গেছে, 72 73 এই সময়টা। তারপরে তো হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি বা দিয়েছি। তো এই সময়টা তারা দলে দলে সমস্ত সিপিএম, এই সিপিএম এর সব ক্যাডার বাহিনী বা গুন্ডা বাহিনী তারা ঢুকে গেল কংগ্রেসের মধ্যে, ওই একটা গোষ্ঠীর মধ্যে তারা ঢুকে গেল। এবং এই বোমাবাজি বলুন বা গুন্ডামি বলুন, এগুলো একদম ফ্রন্ট লাইনার ছিল। তা আমি তো স্তম্ভিত যে কি রে ব্যাপার, এই সমস্ত সিপিএম এর ছেলেপুলে এরা সব তখন তারা অ্যাক্টিভিটিস শুরু করলো এবং এই গোষ্ঠী দ্বন্দ্বটাকে জিয়ে রাখলো কিন্তু পর্দার আড়াল থেকে ইউনিক ভাবে সিপিএম। সিদ্ধার্থ শঙ্কর রায় বুদ্ধিমান হলেও তার হাতের বা তার কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল, কেন এত গোষ্ঠী ছিল। অজিত পাজা তার একটা গোষ্ঠী, এর একটা গোষ্ঠী, তার একটা গোষ্ঠী। এই গোষ্ঠী দ্বন্দ্ব মেটাতে মেটাতেই কিন্তু তার মোটামুটি বরবাদ হয়ে গেল। তারপরে ইন্দিরা গান্ধী হেরে গেলেন, সিপিএম ক্ষমতায় এলো। এই যে টোটাল স্টোরির বেস্ট লাইন। এই যে এলো সিপিএম ক্ষমতায়, এবং ৭৭-এর নির্বাচন যেটা হয়েছিল লোকসভা, তখনও কিন্তু ওই বুথ জ্যাম করে বা বুথ বন্ধ করে ছাপ্পা ভোট হয়েছিল, কিন্তু সব ছাপগুলো তখন ওই ব্যালট পেপারে হতো, ছাপগুলো সব উল্টো দিকে মেরেছিল কিন্তু এই সিপিএম এর মস্তান বাহিনী, যাদের উপর নির্ভর করে কংগ্রেস মানে মস্তানিটা করতো। সরি, যেটা সত্যি সেটা শুনতেই হবে। তো এটার প্রণেতা কিন্তু এই কংগ্রেস। এবং অদ্ভুত ব্যাপার যে 77-এ ক্ষমতায় আসার পর, 77-এর একেবারে শেষের দিকে হোক বা 78-এর গোড়ার দিকে, এই টোটাল গুন্ডা বাহিনী দে কেম ব্যাক ইন সিপিএম। তারা সব ফিরে এলো পাল্টিমেন্ট। পাল্টির তো ব্যাপার নেই, এটা তো পার্টি থেকেই করানো হয়েছে, অর্গানাইজড ওয়ে দিয়ে। এবং তাদের মধ্যে অনেকেই পরবর্তী অধ্যায়ে পার্টি মেম্বার টেম্বার ইত্যাদি ইত্যাদি হয়েছে। তো এই যে সময়ের সঙ্গে দল বদল করার ব্যাপারটা, যেটা সিপিএম অনেক সময় দাবি করে আমরা কখনো বাইরের লোককে নিলে, আলবাত নিয়েছেন, আপনারা প্রণেতা, এগুলো আপনারাই শুরু করেছেন। তো সেই কালচার কিন্তু সমানেই চলেছে। তারপরে তাদের 34 বছরের শাসন, 34 বছরের শাসনে তাদের একটা সময়ের পর থেকে তারা পুরোপুরি ভ্যান্ডালাইজারদের উপর নির্ভর করতে আরম্ভ করলো। তোলাবাজ, মস্তান, হাত কাটা, নাক কাটা, এই সমস্ত চরিত্রগুলো, এরাই দাপটে সব ঘুরতে আরম্ভ করলো। এইদিকে অমিতাভ নন্দী, সুভাষ চক্রবর্তীর গোষ্ঠীর মধ্যে মারামারি ইত্যাদি, এগুলো তো হয়েছেই। তো ধীরে 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 তাদের পতনটা শুরু হলো কিন্তু 2008 থেকে। এই 2008-এর পর কিন্তু সিপিএম এর ভেতরে থাকা মস্তান বাহিনীর একটা অংশ বুঝতে পারলো যে এবার সিপিএম এর যাওয়ার পালা। এবং 2009 যখন লোকসভা নির্বাচনে সিপিএম মাত্র 15টা সিট পেল, তখন কিন্তু এরা ধীরে 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 মানে তৃণমূল কংগ্রেসের দিকে ভিড়তে আরম্ভ করলো। সবাই যে ভিড়তে পেরেছিল এমন না, কিন্তু একটা গ্রুপ, ছোট ছোট গ্রুপ হয়ে তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু ঢুকে পড়ল। এবং তারা দাবি করলো, এই দেখুন মমতা ক্ষমতার আগে আসার আগেই আমরা ঢুকে পড়েছি, আমাদেরকে বুঝুন ইত্যাদি। তো এই যে তারা প্রবেশ করলো পাল্টি মেরে, প্রবেশ করার পর 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, একদম নির্ভেজাল সততার প্রতীক। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কারিশমা, তিনি আলাদা দল না করলে জীবনেও কোনোদিন ক্ষমতায় আসতে পারতেন না। তো তারা ধীরে 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 এই গুন্ডা বাহিনী ইত্যাদিরা সাটিয়ে বসে রইল। 2012 থেকে আমি নিয়মিত কিন্তু ওই আপনার প্রেস কনফারেন্স মুকুল রায় করতেন, তখন তিনি ক্ষমতার জায়গা থেকে নাম্বার 2 তৃণমূল কংগ্রেসের। মুকুল রায় তখন প্রায় প্রত্যেক দিনই দেখতাম বেলা 12টার সময় প্রেস ডাকতেন এবং আমাদের কাছে খবর চলে আসতো। মুকুল রায় কোনো চেলা চামুন্ডা ফোন করে বলতেন, শঙ্কুদেব পান্ডা ম্যাক্সিমাম, তিনি ফোন করে বলতেন, প্রসুন্দা আজকে প্রেস মিট আছে 12টায়, চলে এসো। চলে যেতাম। দেখতাম যে হয় সিপিএম এর নেতা, ওই ধরুন পঞ্চায়েত থেকে শুরু করে ছোট বড়, কিংবা কংগ্রেসের নেতা, একেবারে মানে দল বেঁধে সব তৃণমূলে ঢুকছে। তা ওখানে তারা ঢুকছে, অ্যাজ কেউ কোনো প্রশ্ন করতো না। আর মুকুলদা ওই একটু ঝিমিয়ে ঝিমিয়ে বলতেন। মুকুলদার পেছনে তখন দাঁড়িয়ে থাকতো পার্থভৌমিক, শিলভদ্র দত্ত, আর কে কে সব ছিল, যাই হোক। তো তারা সব দাঁড়িয়ে থাকতো, আর মুকুলদা প্রেস মিট করার পর ওই ঘুম ঘুম চোখে বলতেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আজকে সিপিএম থেকে বা আজকে ফরওয়ার্ড ব্লক থেকে বা আজকে কংগ্রেস থেকে তারা যোগ দিচ্ছে। হয়তো ফচকে মানে দু একজন প্রশ্ন করতো যে উন্নয়নটা কি, সেটা তারা জানেটা নেই, বলে হ্যাঁ এটা তো উন্নয়ন দেখেই করছে, এই করে করছে এই।
ওই একটা ডান্ডা দিয়ে ধরিয়ে দেওয়া হলো তাদের হাতে। এই এবার আমি মুকুলদাকে একদিন মানে প্রেস কনফারেন্সের পরে বললাম যে মুকুলদা, আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, আমি এক সময় রাজনীতি করেছি এবং তৃণমূল কংগ্রেস করেছি। হ্যাঁ বল। আমি বললাম যে এরা যদি সব ঢোকে সিপিএম এর ছেলেরা, তাহলে মানে আমাদের কি ফাংশন ছিল? আমাদের তো রাগ ছিল এদের উপর। আপনি এদের সবাইকে যদি নিয়ে নেন, তাহলে মানে কাদের বিরুদ্ধে লড়াই ছিল তৃণমূলের এতদিন? এরাই তো খুন খারাপি, গুন্ডামি, মস্তানি এগুলো করেছে। মুকুলদা বলছে না, ছেকে তো না হচ্ছে, সবাইকে তো না হচ্ছে। আমি বলি যাই হোক, সিপিএম এর লোককে নেবেন কেন? মুকুলদা বলেছেন দলটাকে তো বড় করতে হবে। এখন মুকুলদা যেটা করছে তার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় সায় নেই বা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না, এমনটা বলা ভুল। হয়তো তিনি জানতেন, কিন্তু এক্স্যাক্টলি কে আসছে না আসছে মুকুলদার উপরই পুরোপুরি ছেড়ে দিয়েছে। এবং এই কারবারটা মোটামুটি ভাবে আপনাদের বলি 2014 অব্দি মানে ভয়ঙ্কর ভাবে হয়েছে। মানে দলে দলে পাল্টি মেরে সিপিএম থেকে, কংগ্রেস থেকে এবং আরো যারা সব আছে ফাজে, তারা সব ক্ষমতার দম্ভে বা ক্ষমতার লোভে তারা এলো। কিন্তু একটা গ্রুপকে কিছুতেই না হলো না। মুকুলদা কিন্তু বলতে দ্বিধা নেই যে মুকুলদার মতন বুদ্ধিমান লোক আমি খুব কম দেখেছি। মুকুলদা কিন্তু জানতেন এবং তিনি খবর নিতেন। তিনি একেবারে আলিপুরদুয়ার থেকে শুরু করে আপনার মেদিনীপুর বলুন বা ঝাড়গ্রাম অব্দি সমস্ত জায়গায় কে কোথায় কি আছে না আছে তার কাছে একদম মানে তার মগজের মধ্যে নোট করা রয়েছে। তিনি কিন্তু দেখতেন যে যেগুলো খুব নটোরিয়াস বা এই ধরনের, তাদেরকে তিনি নিতেন না। কিন্তু তিনি না নিলে কি হবে? এবার এলাকা ভিত্তিক ধরুন উত্তর চব্বিশ পরগনার বালুর হাতে দায়িত্ব ছিল জ্যোতিপ্রিয় মল্লিক। এবার জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কেউ কেউ ছিল, যেগুলো শোনা যায় যে কাকলি ঘোষ দস্তিদার বা এই এদের গোষ্ঠীদ্বন্দ্বের একটা ব্যাপার ট্যাপার ছিল, ঠিক সমালোচনা করছি না। কিন্তু তখন তো সকলেই চাইছে যে মাসলম্যান বা মাসল পাওয়ার। তৃণমূল যে ক্ষমতায় এসেছিল 2011-তে, তাদের দলে কিন্তু খুব একটা গুন্ডা ফুন্ডা ছিলই না, ছিলই না। ভালো ছেলে পুলেরা ছিল, যে যারা একেবারে গোবেচারা, মানে নেতা টেতাও তারা হয়েছিল, যে যুব নেতা, এনা নেতা তেনা নেতা। কারণ এটা গুন্ডামি করার স্কোপটা কোথায় পেয়েছে? সিপিএম এর আমলে প্যাদানি খেয়েছে, তো ঘর থেকে বের করে দিয়েছে, তারাই ভোট করিয়েছে, এই করে টোরে তাদের মানে ওই পয়সা তুলতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই ধরনের মেন্টালিটি কিন্তু তাদের ছিল না। ফলে এই মেন্টালিটিটা তৈরি হলো কিন্তু এই বহিরাগত যারা পাল্টি মেরে দলে এসেছিল তাদের কল্যাণ। এবং তারা কিন্তু দলটাকে ওইভাবে 12টা বাজাতে শুরু করলো। এই 12টা বাজানোর পর কি হলো বলবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. ফিরলাম বিরতির পর। মুকুলদা তারপরে ওই চিটফান্ডের কাণ্ডটাণ্ডতে একটু গুটিয়ে গেলেন এবং সত্যি কথা বলতে কি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে খানিকটা অ্যাভয়েড করতে শুরু করলেন। কিন্তু তখন সেকেন্ড ম্যান হিসেবে অভিষেক খুব যে একটা উঠে এসছে তেমন না। এই গ্যাপটাতে কিন্তু দলটার শক্তি বৃদ্ধি করেছিলেন যিনি আজকে তিনি মুখ্যমন্ত্রী, অভিষেক শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু মুর্শিদাবাদ, মালদা ইত্যাদি ডিস্ট্রিক্টগুলোকে একদম নার্চার করেছেন নিজের হাতে। মেদিনীপুর, তারপর ধরুন পুরুলিয়া, বাঁকুড়া, যেসব জায়গাতে তৃণমূলের সেরকম ভোট ছিল না, সেই জায়গাগুলো তৈরি করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এত কেসকামারি বিজেপি আসার পর এদের উপর দিতে আরম্ভ করলো যে কে দলে থাকবে আর কে দলের বাইরে যাবে, এই ধরনের একটা সংকট তো তৈরি হয়েছিল। যাই হোক না কেন, 2019-এ খুব খারাপ রেজাল্ট হলো। তার কারণ 2018-র যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেটা প্রায় মস্তানির পর্যায়ে পৌঁছে গিয়েছে। এরপরে কিন্তু দল ভাঙাভাঙি শুরু হলো। অনেকেই বলেন কেন্দ্রের চাপ ইত্যাদি ইত্যাদি। অনেকেই ভাবছেন 2019-এ এরকম অবস্থা, তাহলে 2021-এ মমতা যাচ্ছে। এর ফলে যে কত লোক দিলীপ ঘোষের হাত ধরে বা মুকুল রায়ের হাত ধরে, মুকুলদারই কারবার এসব, সব বিজেপিতে ঢুকতে আরম্ভ করলো।
যে এই দল করা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় করাপ্টেড, হ্যানা ত্যানা। ওই সময়টা অভিষেক কিন্তু সাংঘাতিক এফোর্ট দিয়েছিল, সাংঘাতিক, অকল্পন। মানে 2019 টু 2022 ওই ব্যাট ফেসটাতে আজকে অনেকেই তাকে সমালোচনা করছেন, কিন্তু ওই টাইমটাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বাইরে বেরিয়ে তিনি ইয়ে করেছেন, অর্গানাইজ করেছেন, সেরকম আইপ্যাক টাইপ্যাক নিয়ে প্রশান্ত কিশোরকে নিয়ে কিন্তু যাই হোক দলটাকে জিতিয়ে আনা হলো 2021। এবার যারা পাল্টি মেরে বেরিয়ে গেছিলেন তারা ফের পাল্টি মেরে আবার দলে। আমি তো বুঝি না যে যাওয়ারই বা দরকার কি, আবার ফেরারই বা দরকার কি। কারণ একটা ব্যাপার ঠিক, এই যে পয়সা তোলাতুলির ব্যাপার বা ক্ষমতার অলিন্দে থাকা, সেটা সিপিএম এর আমলে সিপিএম করেছে, তার আগে কংগ্রেসের আমলে ওই সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে কংগ্রেস করেছে, তার আগে কিন্তু অনেস্ট ছিল সবাই, অ্যাবসলিউটলি অনেস্ট ছিল, কারণ পয়সা কড়ির ধান্দাবাজি ছিল না। তো এই যে বিরাট পরাক্রম ছেড়ে কে বাইরে থাকতে চায়? সুতরাং হাতে পায়ে ধরে অনেকেই প্রবেশ করলো, আচ্ছা থাক, চল কর। আর যারা ভালো ছেলে পুলে ছিল, যারা কাজের ছেলে, তারা খানিকটা অসহায় হয়ে গেল এবং তারা দলের জন্য খাটতো, ওই কোনো একটু টুকটাক কাজকর্ম জুটে গিয়েছিল, কারোর একটা দোকান খুললো, কেউ হয়তো একটা ওই রিক্সা স্ট্যান্ডের দায়িত্ব পেল, কেউ হয়তো ওই যে পুলিশের যে কি বলে ঘোড়ার ডিম তার যে জায়গায় চাকরি পেলো, কেউ মিউনিসিপ্যালিটিতে চাকরি পেলো মানে ওইরকমই চাকরি, একটা 10,000 12,000, এরা এইগুলো পেলো টেলো কিছু। কিন্তু একটু মাথারা, তারা মানে মাথা মানে পর্বত চূড়া সমান, তারা কাণ্ড কারখানা করতো। আপনি ভাববেন না যে এটা এরা করতো মানে তারা যে বিজেপিতে চলে গিয়েছিল তারা সেখানে সাধু পুরুষ ছিল, এমনটা ভাবার কোনো দরকার নেই। দ্যাট ইজ অ্যান্ড দিস ইজ দ্য কালচার অফ ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স। এইবারে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন, মোস্ট আনফর্চুনেট, সেটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে। তো এইবারে দেখা যাচ্ছে যে তৃণমূল দলের বেসুরো হয়ে গেছে সব। আমি কিন্তু একটা কথা আপনাদের সামনেও বলেছি, আমার ফেসবুকেও লিখেছি, এই যে সিনেমা আর্টিস্ট ফার্টিস্ট, এদের মতন ধান্দাবাজ বা এই মোহনবাগান ইস্ট বেঙ্গলের কর্মকর্তা বলুন বা এই ধরনের লোক বলুন, এদের মতন ধান্দাবাজ এরা সময়ের সঙ্গে সঙ্গে গিরগিটির মতন রং পাল্টাতে পারে। আজকে দেখুন সিনেমার যে জায়গাটা, সেখানে রুদ্রনীল চান্স পেত না, ঠিক আছে, রুদ্রনীলও অনেক বড় সড়ো কথাবার্তা বলেছেন, আজকে তিনি হয়তো মন্ত্রী হতে চলেছেন, সেটা তো পরের গল্প। কিন্তু এই অনির্বাণ ভট্টাচার্যের মতন ভালো অভিনেতাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, সেটা যে ঘোরতর অন্যায় হয়েছিল তা বলাই বাহুল্য। তো এখন আবার এই তৃণমূলের যোগ দেওয়া রাজ চক্রবর্তী থেকে শুরু করে প্রত্যেকেই বেসুরো হয়েছে, আর রাজনীতি করব না, এবার খুব ভালো হয়েছে। এমনকি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার টোচার করেছেন তারা বলছেন এই বিজেপি আসাতে আমরা খুব খুশি। মানে কি গিরগিটি এরা, এই সিনেমা জগতের লোকগুলো। মানে আমি আপনাদেরকে খুব ফ্র্যাঙ্কলি বলি যে আপনাদের অনুষ্ঠানে আমি জুনমালিয়াকে এনেছিলাম, ওর মতন পারফেক্ট মেয়ে, আমি বাকিদের সম্বন্ধে এখনো আজকেও মুখ খুলছি খুব সামান্য ভাবে, পারফেক্ট মেয়ে একটাও হয় না, ও খুব ভেঙে পড়েছে প্র্যাকটিক্যালি। যাই হোক, সেটা তো অন্য কথা, দলের অভ্যন্তর নিয়ে আমি সমালোচনা এখানে করতে বসিনি। আজকে তো সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দোষ দিয়ে দলের মধ্যে কোহিনুর মজুমদার হেনাতানা এরা সব বলছে হ্যাঁ দল। ভাই একটা ফ্র্যাঙ্কলি কথা বলি, ভাই তোমাদের সবাইকে আমি চিনি, খুব সাধারণ ফ্যামিলি থেকে আসা তোমরা, খুব সাধারণ। তোমরা গাড়ি, দামি ঘড়ি, এগুলো তো দল করতে গিয়েই করলে। তোমরা আজকে গালাগাল দিচ্ছ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তোমরা ক্ষমতা পেলে কি করে, তোমরা মুখপাত্র হলে কি করে? যেহেতু ইগোতে লেগেছে, ভয় পেয়ে গেছো যে বিজেপি খুব সাংঘাতিক পার্টি, পেরিয়ে ছালবাকল তুলে দিতে পারে কিংবা ক্ষমতায় তোমরা আর ফিরতে পারবে না, সঙ্গে সঙ্গে বিজেপির সঙ্গে সরু লাইন। আপনাদেরকে বলি যে শ্রমিক ভট্টাচার্য কিন্তু একটু ভিন্ন ক্যাটাগরির মানুষ, অদ্ভুত। আমি শ্রমিককে আজ অব্দি চিনে উঠতে পারলাম না। মানে মনে প্রাণে যে কথাগুলো বলেন একদম ইন্টেলেকচুয়াল কথা, একদম কোট অ্যান্ড কোট, মানে মার্ক্সবাদ থেকে শুরু করে নানান দিকের কোটেশন তার মধ্যে রয়েছে, অথচ দক্ষিণপন্থী আরএসএস করালো। মানে এরকম একটা এক্সেলেন্ট ক্যারেক্টার আমি খুব কম দেখেছি, যিনি কিন্তু দাপটে বললেন যেটা এবং এক্সপোজ করে দিলেন অনেক কিছু। মানে বারাসাতে সব্যসাচী দত্ত হেরে যাওয়ার পর পরের দিনই নাকি ফ্ল্যাগ নিয়ে চলে গেছে শ্রমিকের কাছে। শ্রমিক বলছে যেহেতু এসছিল বারাসাতে পরাজিত, আমরা নিয়ে নিই। দেখবো আমরা একটু খানিকটা দেখবো শ্রমিক কি বলেছে, তারপরে বাকি কথা বলছি। দেখুন এদের ক্যারেক্টারটা দেখবো। বিজেপির পতাকা নিয়ে কোথাও যদি কোনো রাজনৈতিক হিংসা চলে, কোন তৃণমূল অফিসের উপরে আক্রমণ হয়, মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি বাড়ির সামনে দাঁড়িয়ে যদি কদর্য ভাষা ব্যবহার করা হয়, তাকে দল থেকে বার করে দেব, সেই অধিকার আমার পার্টির সংবিধান আমাকে দিয়েছে। এক,
প্রশাসনকে দেখতে হবে বিজেপির পতাকা হাতে নিয়ে বা কেউ কোনো অটো স্ট্যান্ড, কোনো টোটো স্ট্যান্ড, কোনো কারখানা মালিকের থেকে যদি টাকা পয়সা চায়, নিতে চায়, কঠোরতম ব্যবস্থা নেবেন, তাকে গ্রেপ্তার করবেন, কোনো রং দেখে কাজ করবেন না। করুন, কারা এরা? মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, গায়ে গেরুয়া আবির হয়, নির্বাচনের পরে হয়, কিন্তু যে শরীরী ভাষা, যে ভাষা, যে উচ্চারণ, এটা তো আমাদের লোক নয়, এটা সর্বনাশ হয়ে যাবে। শুনলেন কথা? তার মানে এই যে গুন্ডা মস্তান বাহিনী যেটা ছিল তৃণমূলে, তাদের মধ্যে কেউ ছিল যে ক্ষমতা পাচ্ছি না, ক্ষমতা চলে যাচ্ছে, রাতারাতি তারা তৃণমূল থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে বিজেপি হয়ে গেছে। কিন্তু এটা তৃণমূল দল নয়, এটা বিজেপি, এটা সর্বভারতীয় দল এবং সাংঘাতিক সাংঘাতিক। এটা কি করতে পারে না পারে তার তো বহু উদাহরণ আপনাদের কাছে আছে। কিন্তু আজকে তারা জিতে এসছে, আজকে আলোচনা সমালোচনার জায়গা না। তাদেরকে নিশ্চয়ই আমি এখান থেকে বলবো যে আপনারা সুষ্ঠুভাবে আমরা যাতে বেঁচে থাকতে পারি, কথা বলতে পারি, সেই জায়গাটা দেবেন। কারণ আপনার বিরুদ্ধেও যদি বলি, সেটাকে সংবেদনশীল ভাবে আপনার নেওয়া উচিত, কারণ গণতন্ত্রের এটাই হচ্ছে কি মাধ্যম। তাহলে এই যে বিজেপিতে যাওয়ার একটা টেন্ডেন্সি, বা গেছেও অনেকও তলায় তলায় লাইন করেছে, এবং আমি মনে করি যে আজকে হয়তো যায়নি, কালকে যাবে। শ্রমিক কি আটকাতে পারবেন, বা শ্রমিক কি ছেড়ে দেবেন তাদের? তার কারণ বিজেপির ওই তৃণমূলের মতন যারা বিজেপিতে ছিল অন্তত 2021 থেকে 26-এর আগে অব্দি, তারা একেবারে ভোলে ভালা লোকজন। আমি তো তাদেরকে দেখেছি পাড়ায় বসে থেকে, হ্যাঁ দাদা ভালো আছে, নমস্কার। একদম এদের দিয়ে তো মানে ইলেকশন করানো যাবে না, ক্যাডার দরকার। এবং ক্যাডার বাহিনী তৈরি করতে গেলে সেই সিপিএম এর আমল থেকে যারা চলে আসছে তৃণমূল হয়ে, তারা বিজেপিতে যাবে। ভোটটা তো করাতে হবে, প্রত্যেকটা বুথে তো বসাতে হবে। তারপরে দেখুন, কলকাতা বা বাংলার কালচার চট করে গুজরাট বা মানে মহারাষ্ট্রের মতন তো হবে না। এখানে দাদাগিরি না করলে ভোট হয় না, পরিষ্কার ব্যাপার। সেইটা যদি শ্রমিক আটকাতে পারেন, বুঝবো তার হিম্মত আছে। কিন্তু সেটা আটকাতে গেলে সংগঠন থাকবে না, কারণ তাদের সংগঠনের লোক নেই। তাদেরকে যারা ভোট দিয়ে তাদের আজকে একটা জায়গা তৈরি করেছে, তারা সিপিএম, তাদের একটাই টার্গেট ছিল যে তৃণমূল হাটাও, বাংলা বাঁচাও, এটা টার্গেট ছিল সিপিএম এর। এবং বলতে কোনো দ্বিধা নেই যে প্রায় 6% তৃণমূলের লোকেরাও পর্যন্ত বিজেপিকে ভোট দিয়েছে। সে খেলা ছিল অন্য খেলা, সে খেলা ছিল খুব ডেঞ্জারাস খেলা। এই যে 1 লাখ টাকা করে পুজো কমিটিগুলোকে দেওয়া হচ্ছে, সে পুজো কমিটিকে মমতা তো টাকা পাঠিয়ে, ঠিক আছে, একটা ব্যানার আর একটা মমতার ছবি তারা সামনে টাঙিয়ে দিল, ঠিকই। কিন্তু তারপরে যে ঘটনাগুলো হয়েছে, সেটা সংঘ পরিবার গিয়ে একেবারে এলাকার পর এলাকা ঘুরে এদেরকে কনভিন্স করাতে পেরেছে। আর এটাও তো বাস্তব যে মানুষও বিরক্ত হয়েছিল, যে মানুষ তারা মনে করেছিল যে এটা ঠিক হচ্ছে না। তারপরে হিন্দু মুসলমান ভোটটা হয়েছে। আজকে দেখুন, 80 জন যে জিতেছে, তার মধ্যে 60-65টা হচ্ছে কি মুসলিম। অর্থাৎ মুসলিম বেল্টে তৃণমূলের ভাঙন ধরানোর পরেও 60-62-65 জন মুসলিম রয়েছে। এবার বিরোধী নেতা কে হবেন তাই নিয়ে তৃণমূলের অভ্যন্তরে নানান কথা। আদৌ তারা যাবেন কি যাবেন না, দিদি যেতে কি হবে না হবে প্রশ্ন রয়েছে। তাদের মিটিং হোক আর যাই হোক, শোনা যাচ্ছে ববি হাকিমের নামটা। আবার ববি হাকিম হলে দলের অভ্যন্তর থেকে বলা হচ্ছে যে এখন হিন্দু সেন্টিমেন্ট চলছে পশ্চিমবঙ্গে, ববিকে করলে ঠিক হবে না, শোভনদাকে করা হোক। শোভনদাকে করতে গেলে এই যে 60-62টা মুসলিম রয়েছে, তারা কি মেনে নেবেন কিনা, অনেক ঝামেলা আছে এখন, বিস্তর ঝামেলা। সুতরাং কে কখন কোন দিকে ডিগবাজি খায়। আর এইদিকে সংসদে রয়েছে 29 জন। ইতিমধ্যেই কিন্তু টুকটাক অনেকেই বেসুরো হয়েছেন, এবং বেসুরো হওয়ার মধ্যে, তার মধ্যে আমি দিদি নাম্বার 1 কে, কি নাম, নামটাই আমার মনে হয়, যাকে সে তো মানে যেদিনকে জিতেছে পরের দিন থেকে বিজেপি মার্কা কথাবার্তা বলে। তো এরাও পা বাড়িয়ে রয়েছে, এবং সংসদে এদেরকে ভাঙিয়ে নেওয়াটা দরকার। তার কারণটা হচ্ছে গিয়ে, মোদিজি মোটামুটি মনে করেন যে তাকে নেক্সট টার্মে আসতে গেলে এই টার্মটাকে স্মুথলি চালাতে হবে। 240 আসন যথেষ্ট। শিন্ডে বেসুরো হয়েছে, এদিকে নীতিশ কুমারকে সরিয়ে দেওয়ার পর নীতিশ কুমারের গোষ্ঠী খানিকটা ক্ষিপ্ত। তামিলনাড়ু দখল করা যায়নি, সেখানে টিকেটি যে দলটি দমদার, তারা কিন্তু গভর্নমেন্ট করে ফেলছে। এবং চন্দ্রবাবু নাইডু যে লেভেলে মানে ব্ল্যাকমেল করছে, তাতে করে তৃণমূলকে ভাঙাতে হবে। তৃণমূল এখন ভঙ্গুর, দলটা থাকবে কি থাকবে না, এরকম ধরনের একটা থিঙ্কিং বিজেপির মধ্যে ঢুকে গেছে। এবং তৃণমূলের অন্তত 7 জনকে আমি জানি, একটা নামও বলবো না, তারা পা বাড়িয়ে রয়েছে, এবং তাদের কেউ কেউ সরু পথে কথাবার্তা বলছে, তারা অ্যাকসেপ্টেড। কারণ লোকসভায় 7 জন গেলে হবে না, মিনিমাম 9 জনকে কিন্তু দল ছাড়তে হবে, তা নয়তো কিন্তু প্রত্যেকের সাংসদ পদ বাতিল হবে।
তো এই তো হচ্ছে দুনিয়া। একটা কথা বলি, যে রাজনীতির দলই করুন, তারা মনে রাখবেন যে বাবা একটি, দল একটি এবং চিন্তাধারা একটি। আপনি তো এক বাপের বেটা, আপনি তো একটা জায়গা থেকেই এসছেন। দল আপনি পাল্টাতে পারেন, ক্ষোভে আপনি পাল্টাতে পারেন ডেফিনেটলি, কিন্তু লোভে পড়ে পেটানি খাওয়ার ভয়ে যদি দল পাল্টান, তার থেকে ঢোলক হাতে করে এই করে রাস্তায় ঘুরে বেড়ানো অনেক বেশি, কিন্তু আমি মনে করি সম্মানের। কিছু মনে করবেন না, বললাম হয়তো অনেক কথা, কারণ আমার মুখটা তো বন্ধ করা যায় না। আমার যে থিঙ্কিং সেটা থিঙ্কিং থাকবে, বয়স তো অনেক হলো, তাই না? আপনারা কি বলেন? শেষ করছি, নমস্কার, আদাব।